শব্দ সবাই বুঝে। আমি একটু পিছনে যাই, আমি যখন প্রথম চাকরিতে জয়েন করি 98-এ, তখন একটা ফ্যাক্টরিতে আমি গিয়েছিলাম। সেই ফ্যাক্টরিটার বেক্সিমপুর একটা ফ্যাক্টরি ছিল। সেই সেই সময়ে দেখা গেছে যে একটা জায়গায় বসে ফ্যাক্টরির কোন মেশিন চলতেছে কোন মেশিন বন্ধ হচ্ছে সব তথ্য দেখা যেত। আমি দেখে খুব অবাক হয়ে গেছিলাম যে এই পুরো ইন্ডাস্ট্রি, এত বড় ইন্ডাস্ট্রি, যে যেটাকে এক জায়গায় বসে বসে মনিটরিং করতেছে এবং সব ইনফরমেশন জানতে পারতেছি যে কতক্ষণ বন্ধ, কত প্রোডাকশন হয়েছে, কি কারণে বন্ধ, এভরিথিং তথ্য সেই 98-এই আমরা দেখতে পারতেছিলাম। তখন ওরা চিন্তা করতেছিল যে এটা ফ্যাক্টরিতে বসে দেখবে কেন, বেল টাওয়ারে বসে দেখবে, অর্থাৎ বেক্সিমপুর যে হেড অফিস ধানমন্ডিতে আছে সেই জায়গায় বসে এই তথ্যগুলো দেখবে। তখন থেকেই মানে এই থিঙ্কিং গুলা চলে আসতেছিল। এর মধ্যে দিয়ে আমি অনেকদিন এগুলোর সাথে জড়িত ছিলাম, প্রায় 8 বছর কাজ করছি। মধ্যে দিয়ে অনেকদিন মানুষ এগুলা নিয়ে, এই রোবোটিক্স নিয়ে, মানে অনেক মেশিন আমরা কিনতে পারি নাই কিছু মানুষের থিঙ্কিং এর কারণে, যে এত রোবোটিক্স মেশিন কিনলে চলবে না। এরকম ভাবে আমাদেরকে ভীতি প্রদর্শন করেও ওইসব মেশিন আমি 2004 সালেও কিনতে পারতেছিলাম না যে রোবোটিক্স থাকবে। এই রোবোটিক্স প্রোডাকশন বেশি হবে, কিন্তু যারা জিএম থাকতো, যারা মানে এমডি থাকতো, তাদেরকে বোঝানো হতো যে এই মেশিন স্যার কিনা যাবে না, এটা কিনলে মানে অনেক লস হবে, অনেক দামি মেশিন, আপনি বরং এর চাইতে আরো 2টা মেশিন বেশি কিনেন। কিন্তু এখন এসে দেখা গেছে যে না, ওইসব থিঙ্কিং যারা লালন করতো তারা কিন্তু ব্যাকডেটেড হয়ে গেছে। এখন অনেক মেশিন অনেক মানে অনেক অত্যাধুনিক হয়েছে। এখন আইওটি বেসড কিন্তু ইন্ডাস্ট্রিও আছে। আমি গত বছরের ঠিক আগে, অর্থাৎ 2019 সালের ডিসেম্বরে একটা ফ্যাক্টরি ছিল মাওনাতে করছে, তারা আইওটি বেস একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মানে যে জেনে যাক সব তথ্য দেখতে পারতেছে, সব এভরিথিং মানে মনিটরিং করতে পারতেছে, যেটাকে স্মার্ট ইন্ডাস্ট্রি হিসাবে ডিক্লেয়ার করছে। যাই হোক, এখন আমাদের এই জায়গায় আমি সেই অনেক আগের থেকে দিচ্ছি, এই জায়গায় আমাদের অনেক কাজ করার কিন্তু সুযোগ রয়ে গেছে। আমি মনে করি আমাদের ডুয়েটের ছেলেরা, ডুয়েটের ছাত্ররা এবং ডুয়েট ফ্যামিলির সদস্যরা, শিক্ষকরাও কিন্তু এই জায়গায় কাজ করার কিন্তু অনেক সুযোগ আমার দৃষ্টিতে রয়ে গেছে। আমি আশা করব যে আমাদের যে স্টুডেন্টরা আছে তারা এই জায়গায় কিন্তু কন্ট্রিবিউশন করতে পারবে। হিউজ কিন্তু একটা গ্যাপ আমাদের এখানে আছে। আমি আমার যতটুকু ইন্ডাস্ট্রিতে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে, যে এই জায়গায় কাজে লাগানোর যথেষ্ট পরিমাণ সুযোগ আছে। একটা ইন্ডাস্ট্রিতে যখন আমি কাজ করতে চাইতাম, মেশিন বন্ধ হলে মালিক আগে জেনে যেত, মানে মালিকরে খবর দেওয়ার জন্য এক লোক থাকতো, সে খালি ঘুরতো কোন মেশিন বন্ধ কোন মেশিন, মানে এই তথ্যগুলো টেলিফোনে বলে দিত। মানে আমি জানতাম না, ফ্যাক্টরির মধ্যে বসে থেকে জিএম হিসাবে দেখা যেত যে না, মালিক খবর পেয়ে গেছে, বলতো সাহেব এই মেশিনটা তো বন্ধ, এটা কেন বন্ধ, মানে আবারও আমাকে দৌড়ের উপরে রাখতো। এখন কিন্তু মানে যে জিনিসগুলো মানুষের কাজ করতে, এখন কিন্তু সেই প্রসেসটা কিন্তু অলরেডি মানে ইন্ডাস্ট্রিতেও শুরু হয়ে গেছে। মানে আমরা যারা পাঠদান করতেছি, আমরা অনেক ক্ষেত্রে হয়তো মানে কি বলে ব্যাকডেটেড আছি, কিন্তু জগৎ কিন্তু আগায় যাচ্ছে, পিছায় নেই। হ্যাঁ, তাই আমি আশা করবো রোবোটিক্স সাবজেক্টটা একমাত্র আমার টেক্সটাইল ডিপার্টমেন্টে আছে ডুয়েটের মধ্যে, যে রোবোটিক্স আমরা পাঠদান করে থাকি। যে একটা পুরো টাইটেল নামে রোবোটিক্স, মানে এই টাইটেল নামেই কিন্তু আমাদের ডিপার্টমেন্টে একটা সাবজেক্ট কিন্তু আমরা শুরু থেকেই সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি। যাই হোক, আমি বেশি মানে আর কথা বলবো না, ধৈর্য যুদ্ধি ঘটাবো না। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানাই। আর এই ইনোভেশন, মানে ইনোভেশন তো মানে যে কারো মাথার থেকে আসতে পারে, তার মানে এই ছোট লেভেল থেকেও কিন্তু ইনোভেশন আসতে পারে, অনেক আইডিয়া গুলি শেয়ার করতে পারে সেই জায়গা থেকে। সুতরাং
আমাদের ছাত্ররা সেই জায়গায় পিছিয়ে থাকবে না, আগামী দিন আগিয়ে যাবে এবং আমাদের ডুয়েটও এগিয়ে যাবে, সেই প্রত্যাশা। আর সবার জন্য আমার শুভকামনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ স্যারকে। রোবোটিক এবং ইনোভেশন কাজটি শুধুমাত্র ডিপার্টমেন্ট ওয়াইজ না, বরং আগ্রহ থাকলে যে কোনো মানুষই এসব কাজে অংশগ্রহণ করতে পারে। এই বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বুয়েটের শিক্ষার্থীরা এখন শুধুমাত্র একাডেমিক সিলেবাসেই আর আটকে নেই, এর কো কারিকুলার অ্যাক্টিভিটিতেও তারা সমান হারে যুক্ত থাকে। অনেকেই মনে করেন এসব কার্যক্রম ভালো রেজাল্টের জন্য হুমকি স্বরূপ। কো কারিকুলার অ্যাক্টিভিটি হিসেবে রোবোটিক্স ও ইনোভেটিভ কাজে ডুয়েটের শিক্ষার্থীদের এই অংশগ্রহণ ও আসলে এসব কার্যক্রম রেজাল্টের জন্য হুমকি স্বরূপ কিনা এবং ডিআইএস সম্বন্ধে কি মনোভাব, এ বিষয়ে আমাদের সকলের শ্রদ্ধেয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরের প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি সকলকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার প্রিয় কয়েকজন ছাত্র এখানে উপস্থিত হয়েছে, তার মধ্যে শাকিল খান এখানে উপস্থিত হয়েছে। তো শাকিল খান একটা বড় মনের মানুষ এবং বিভিন্ন যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেই অ্যাক্টিভিটিসে শাকিল খান সবসময় যুক্ত আছে। সমাজ কল্যাণ থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, তারপর সামাজিক যে আন্দোলন থেকে শুরু করে, রাজনৈতিক চিন্তা থেকে শুরু করে এবং ওভারঅল রিসার্চ এবং প্রফেশন সব জায়গাতেই সে সফলভাবে এগিয়ে যাচ্ছে। তো তার প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আজকে আসলে ডুয়েট ইনোভেশন সোসাইটি, আসলে ইনোভেশন এবং ক্রিয়েটিভিটি এই দুটো শব্দ একে অন্যের সাথে আসলে যোগসূত্র রয়েছে। যখন আমরা নতুন একটা চিন্তা করি, আমাদের মাথায় নতুন একটা চিন্তা তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি ক্রিয়েটিভিটি। এবং এই ক্রিয়েটিভিটিটাকে যখন আমরা কমার্শিয়ালাইজেশনের পর্যায়ে নিয়ে যেতে পারি বা ইমপ্লিমেন্ট করতে পারি, তখন সেটাকে বলে ইনোভেশন। তার মানে কি? তার মানে একটা পাখি আকাশে উঠছে, এই পাখি আকাশে ওড়াটা দেখে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি। যেমন আজকে আমরা জানি যে উড়োজাহাজ আকাশে উড়ে, এই ধারণাটা আসলে কোথা থেকে এসেছে? পাখি আকাশে উড়ে এরকম একটা ধারণা থেকেই কিন্তু এই ধারণাটা এসেছে। এবং প্রকৃতি হচ্ছে একটা বিরাট আমাদের কাছে সম্পদ। এই প্রকৃতি থেকেই কিন্তু আমরা অনেকগুলো ধারণা পেতে পারি। একজন মানুষ যদি প্রকৃতির সামনে দাঁড়ায়, তাহলে কিন্তু প্রকৃতি তাকে অনেক নতুন চিন্তা তৈরি করে দেয়, যেটা আর অন্য কিছু পারে না। যেমন একটা গাছের কথা যদি আমরা চিন্তা করি, এই গাছের দিকে যদি আমরা তাকাই, যেমন গাছ একটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার সাথে যুক্ত, এটা আমরা জানি। এছাড়া আমরা জানি যে গাছের যে পাতা আছে বা গাছের যে বিভিন্ন শাখা পোশাখা রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু বায়োম্যাটেরিয়াল তৈরি করা যায়। এছাড়া গাছ থেকে আমরা সেলুলোজ পেতে পারি এবং গাছ কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষা করে চলে। তার মানে একটা গাছ থেকে আমাদের শেখার আসলে অনেক কিছু আসলে আছে। তো ডুয়েট ইনোভেশন সোসাইটি দীর্ঘদিন ধরে আমাদের ডুয়েটে কাজ করে যাচ্ছে এবং হাঁটি হাঁটি পা পা করে আজকে কিন্তু একটা, আমি বলবো যে একটা বিকশিত অবস্থায় এসে পৌঁছেছে, যেটা আমাদের জন্য আসলে আনন্দের এবং গর্বের। এবং আমরা মনে করছি যে কেবল এই ডুয়েট ইনোভেশন সোসাইটি ডুয়েটের গণ্ডি পেরিয়ে এখন কিন্তু দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু পদচারণা শুরু করেছে, যেটা আসলে আমাদের জন্য একটা গৌরবের বিষয়। তো সাম্প্রতিক সময়ে আমরা হচ্ছে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর সিস্টেমে ঢুকতে পেরেছি, এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়। এবং যেহেতু আমরা এই সিস্টেমের মধ্যে ঢুকতে পেরেছি, এখন আসলে আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের মূল কাজই হচ্ছে গবেষণা করা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষাদান হচ্ছে গৌণ, কিন্তু নতুন শিক্ষার উদ্ভাবন হচ্ছে মুখ্য। এই যে নতুন শিক্ষার উদ্ভাবনের জায়গাটা, সেই জায়গাটাই আসলে ডুয়েট ইনোভেশন সোসাইটিকে তৈরি করতে হবে। এবং সেটা তৈরি করার জন্য ডুয়েট ইনোভেশন সোসাইটি কিন্তু বিভিন্ন
কার্যক্রম গ্রহণ করেছে, যেটা আসলে আমাদের জন্য একটা আনন্দের বিষয়। যেমন আজকে অনেকে আলোচনা করছিল যে আইওটিটা তো আসলে ইলেকট্রিক্যাল বা কম্পিউটার বেস। আমি আসলে এটা মনে করছি না, কারণ আমি নিজেও হচ্ছে মেশিন লার্নিং, আইওটি, ফাজি লজিক, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু আমার যে রিসার্চের কাজ আমি কিন্তু চালিয়ে যাচ্ছি। তো আমি তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু আমি হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি। তাহলে এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে ম্যাটেরিয়ালের একটা রিলেশন আছে, কিন্তু আমার সাথে মেশিন লার্নিং এর কি রিলেশন আছে, আমার সাথে আইওটির কি রিলেশন আছে, আমার সাথে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কি রিলেশন আছে, আমার সাথে ফাজি লজিকের কি রিলেশন আছে, আমার সাথে সাইবার সিকিউরিটি সিস্টেমের কি রিলেশন আছে, সেইটা খোঁজ করে নেওয়ার দায়িত্ব কিন্তু আমার। এবং সেটা করার জন্য আমার কি দরকার, সেটা করার জন্য আমার হচ্ছে বিভিন্ন যে জার্নাল গুলো আছে, বিভিন্ন জার্নালের যে আর্টিকেল গুলো আছে, সেগুলো আমাকে পড়তে হবে। এবং আজকের যুগে যদি আমরা চিন্তা করি, আজকের যুগে কিন্তু রিসার্চ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বা স্পেসিফিক জায়গাতে নেই, এটা হচ্ছে মাল্টি ডিমেনশনাল হয়ে গেছে। তার মানে আমি যদি হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের বা বিশ্বজনীন গবেষণা করতে চাই, তাহলে আমাকে সব দিকেই মুভ করতে হবে। আমাকে ইলেকট্রিক্যালেও মুভ করতে হবে, আমাকে কম্পিউটার সায়েন্সেও মুভ করতে হবে, আমাকে সাইকোলজিতে মুভ করতে হবে, আমাকে ফিলোসফিতে মুভ করতে হবে, আমাকে ম্যাথে মুভ করতে হবে, আমাকে কেমিস্ট্রিতে মুভ করতে হবে, আমাকে ফিজিক্সে মুভ করতে হবে। তার মানে এমন কোনো জায়গা নেই যে একজন রিসার্চার সেই জায়গাটাতে মুভ করতে হবে না। তার মানে প্রত্যেকটা জায়গায় একজন গবেষককে মুভ করতে হবে। সেই জায়গাগুলোতে যদি সে মুভ করতে পারে, তাহলেই সে একজন ভালো গবেষক হবে। আমরা জানি যে বাঙালিদের মধ্যে যেমন সত্যেন বোস, উনি হচ্ছে নোবেল পুরস্কার পেয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি হচ্ছে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে। এই ধরনের অনেক ব্যক্তিত্ব রয়েছে যারা হচ্ছে উপমহাদেশ থেকে নোবেল পুরস্কার পেয়েছে। তো আমরা চাই যে ডুয়েট ইনোভেশন সোসাইটি এমন একটা প্ল্যাটফর্ম হবে যারা হচ্ছে আগামী দিনের নোবেল লরেটদেরকে তৈরি করবে। তার মানে ভাবনাটা শুধু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই ভাবনাটা বিশ্বজনীন হয়ে চারপাশে ছড়িয়ে পড়বে। যেমন বিদ্রোহী কবি নজরুল ইসলাম একটা কথা বলেছেন যে কুপুণ্ডুক যুবকের বুদ্ধি বিবেচনা তাহার গৃহে সংকীর্ণ ও সীমাবদ্ধ গণ্ডির ন্যায় স্বল্প পরিসরেই হইয়া থাকে। তার মানে কুপমণ্ডকতাকে আমাদেরকে বর্জন করতে হবে এবং উদার যে চিন্তাধারা, সেই উদার চিন্তাধারাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই উদার চিন্তাধারাকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলেই কিন্তু আমরা বিশ্বজনীন যে গবেষণার যে পর্যায়ে, সে পর্যায়ে পৌঁছাতে পারবো। একজন ভালো গবেষককে কিন্তু একজন ভালো মানুষ হতে হবে। একটা ভালো মানুষের মধ্যেই কিন্তু ভালো চিন্তার সৃষ্টি হয়। একজন খারাপ মানুষ কিন্তু ভালো চিন্তা করতে পারে না। কাজেই একজন গবেষককে সৎ হতে হবে। একজন গবেষককে তার নৈতিকতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকতে হবে। এবং সে যদি সেভাবে পারে এবং সে যদি উদার মনা হয় এবং তার মধ্যে যদি শুভ বুদ্ধি থাকে, তার মধ্যে যদি শুভ চিন্তা থাকে, তাহলেই নতুন নতুন আবিষ্কারের চিন্তা তার মধ্যে তৈরি হবে। যেমন আমি অ্যাজ ফর এক্সাম্পল, যেমন মেশিন লার্নিং এর কথা আমি বলতে পারি যে মেশিন লার্নিং আমরা জানি যে হচ্ছে 4 ধরনের মেশিন লার্নিং আছে। তো মূলত 4 ধরনের মেশিন লার্নিং আছে। এছাড়াও এটাকে আরো ডিফারেন্সিয়েট করে বিভিন্ন ভাবে মেশিন লার্নিং কে চিন্তা করা হয়েছে। যেমন এনফোর্সমেন্ট মেশিন লার্নিং এর একটা টাইপস। সো এই যে মেশিন লার্নিং এর সাথে আমাদের ম্যাটেরিয়ালের একটা সম্পর্ক রয়েছে। যেমন নতুন ম্যাটেরিয়াল যদি আমি ডিসকভার করতে চাই বা ম্যাটেরিয়াল ডিজাইন করতে চাই, তখন কিন্তু মেশিন লার্নিং এর কনসেপ্টটা আমার অনেক কাজে লাগবে। এবং আজকে যে আইওটি নিয়ে যে আলোচনা হচ্ছে, ইন্টারনেট অফ থিংস এবং ইন্টারনেট অফ রোবোটিক থিংস, কিন্তু এই কনসেপ্টটাও কিন্তু অলরেডি পৃথিবীতে চলে এসেছে। এবং গত 2020 সালে যদি আমরা 20 সালে যদি আইওটির অ্যাপ্লিকেশনটা চিন্তা করি, তাহলে দেখবো যে ম্যানুফ্যাকচারিং এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 22% আইওটি বেস নলেজ ইউজ করা হয়েছে। ট্রান্সপোর্টেশন এবং মোবিলিটির ক্ষেত্রে এটা 15% ইউজ করা হয়েছে। এনার্জি জেনারেশনের ক্ষেত্রে এটা হচ্ছে 14% ইউজ করা হয়েছে। রিটেইলের ক্ষেত্রে এটা 12%। সিটি ডিজাইনের ক্ষেত্রে এটা হচ্ছে 12%। হেলথ কেয়ারের ক্ষেত্রে এটা 9%। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা 7%। এগ্রিকালচারে এটা 4%। বিল্ডিং এ এটা 3%। এবং আদার্স যেমন ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং সহ অন্যান্য যে ম্যানুফ্যাকচারিং সিস্টেম রয়েছে,
সেখানে কিন্তু এটা 3% ইউজ করা হয়েছে। তার মানে কি, তার মানে এমন কোনো জায়গা নেই যেখানে হচ্ছে আইওটি বেসড কনসেপ্টকে ইউজ করা হয় নাই। তার মানে আমরা বুঝতে পারছি যে আজকের দিনে আমাকে যদি ভালো একজন গবেষক হতে হয়, চিন্তাশীল একজন মানুষ হতে হয়, তাহলে আমার সর্বত্রই আমাকে বিচরণ করতে হবে। এবং আজকে রোবোটিক্স নিয়ে আলোচনা হচ্ছে, রোবোটিক্স এর আলোচনা করতে গেলেই যে নামটা আসলে আমাকে স্মরণ করতে হয়, সে নামটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। আমি জানি যে তোমরা লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে তোমাদের ধারণা আছে। উনি একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। এটার নাম এটা হিসেবে আমরা তাকে চিনি। মোনালিসা ছবিটা উনি এঁকেছেন, দ্য লাস্ট সাফার ছবিটা উনি এঁকেছেন, এরকম অনেক বিখ্যাত ছবি উনি এঁকেছেন। তো উনাকে আমরা চিত্রকর হিসেবে আসলে জানি। উনি কিন্তু চিত্রকরের বাইরেও উনি কিন্তু একজন প্রকৌশলী, উনি কিন্তু একজন দার্শনিক, উনি একজন মনস্তত্ত্ববিদ, উনি একজন চিকিৎসা বিজ্ঞানী। তার মানে এমন কোনো গবেষণার শাখা নেই, বা পৃথিবীতে যে শাখাগুলো রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যে সেই শাখাগুলোতে তার বিচরণ ছিল। এবং রোবটের প্রথম ধারণা কিন্তু তিনিই দিয়েছেন। এবং এবং সেই সময় কিন্তু তিনি শুধু ধারণাই দেননি, রোবট তৈরিও করেছেন। তার মানে আজ থেকে 450 বছর থেকে 550 বছর আগে একটা মানুষ রোবটের চিন্তা সেই সময় করতে পেরেছিল। তার মানে আজকের দিনে যারা গবেষণা করবে তারা আরো হাজার হাজার বছর পরে কি হতে যাবে, কি হতে যাচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু চিন্তা করতে পারবে। আমরা জানি যে জন এফ কেনেডির কথা আমরা জানি। 1962 সালে উনি বললেন যে আমরা হচ্ছে চাঁদে যাব। এই বিষয়টা নিয়ে অনেকে হাসছে, কারণ একসময় কবি সাহিত্যিকরা কিন্তু চাঁদকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে। কিন্তু সেই স্বপ্নটার বাস্তবায়ন হলো 1969 সালে, যখন প্রথম মানুষ চাঁদে পা রাখলো। তখন কিন্তু জন এফ কেনেডি হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন না, তখন রিচার্ড নিক্সন ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি। তার মানে কারণ আমরা জানি যে জন এফ কেনেডিকে হত্যা করা হয়েছিল, উনি একজন জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। তো তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু গবেষণাটা প্রজন্ম থেকে প্রজন্মে আসলে হচ্ছে স্থানান্তরিত হয়। তাহলে এই যে প্রজন্ম থেকে প্রজন্মে হচ্ছে গবেষণাকে স্থানান্তরিত করা, ইনোভেশনকে স্থানান্তরিত করা, এই দায়িত্ব কিন্তু আমাদেরই। এবং এই ক্ষেত্রে ডুয়েট ইনোভেশন সোসাইটি যে ভূমিকা রেখে চলেছে, আমাদের যে ছাত্রছাত্রীরা, আমাদের ছাত্রছাত্রীদের যে মেধাশক্তি, তার পরিচয় কিন্তু ইতিমধ্যেই আমরা পেয়েছি। এবং বাংলাদেশে যদি আমরা শিল্প কারখানাগুলোর কথা চিন্তা করি, তাহলে আমাদের শিল্প কারখানাগুলোর হাল কিন্তু ধরে রেখেছে আমাদের ডুয়েটের মেধাবী শিক্ষার্থীরা। আর কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কিন্তু শিল্প কারখানার হাল এভাবে ধরে রাখেনি। আমি একটা গবেষণা করতে চাচ্ছি, যে গবেষণাটা হচ্ছে যে আমাদের ছাত্রদের, আমাদের অর্থনীতির জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে আমাদের ছাত্রদের ভূমিকা কতটুকু, এটা একটা গবেষণা করে আসলে বের করা যায়। এবং সেখান থেকেই আসলে আমরা ডুয়েটের আমাদের শিল্প কারখানা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ডুয়েটের যে ভূমিকা অন্যদের থেকে অনেকটা অগ্রসরমান, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হব। তো যাই হোক, আমি একটা কি বলবো, যে ঠিক মানে হচ্ছে প্রতিটা, আমি যেটা বললাম যে একটার সাথে আরেকটা যোগসূত্র, এভাবে যোগসূত্র হতে হতেই কিন্তু একটা নতুন সৃষ্টির ধারণা তৈরি হয়ে যায়। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর একজন, আমরা জানি, বিশ্ববিখ্যাত সাহিত্যিক ছিলেন। আইনস্টাইন একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর যখন জার্মানিতে গিয়ে আইনস্টাইনের সাথে সাক্ষাৎ করলেন, যখন রবীন্দ্রনাথ ঠাকুর আইনস্টাইনের সাথে যখন সাক্ষাৎ করছিলেন, তখন কিন্তু আইনস্টাইন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে হচ্ছে সেতার বা বেহেলা বাজিয়ে শুনিয়েছিল। তার মানে একজন সাহিত্যিককে একজন বিজ্ঞানী সাহিত্যের বিষয়টা তার সামনে তুলে ধরেছিল। আবার আইনস্টাইন রবীন্দ্রনাথকে অনেক বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেছিল, যেমন পৃথিবীর রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। পৃথিবীর অনেক 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 বিষয় যেটা কল্পনা থেকে বেরিয়ে আসে, সেই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসা করেছিল। তারপরে এই মিটিংটা হওয়ার পরে, এই আলোচনাটা হওয়ার পরে যখন রবীন্দ্রনাথ ঠাকুর বের হয়ে আসলেন, তখন সেখানে সাংবাদিকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে ধরলো। ওনাকে বললো যে আপনি কার সাথে সাক্ষাৎ করে আসলেন? তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললো যে আমি একজন বিশ্ববিখ্যাত সাহিত্যিকের সাথে বা কবির সাথে হচ্ছে সাক্ষাৎ করে আসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কবি, কিন্তু উনি আইনস্টাইনকে বিশ্ববিখ্যাত কবি বলছেন। অপরদিকে যখন আইনস্টাইন বের হয়ে আসলেন, তখন তাকে একঝাঁক সাংবাদিক, উপচে পড়া সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি
এতক্ষণ কার সাথে আলোচনা করছিলেন? তিনি বললেন যে আমি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর সাথে আলোচনা করছি। আইনস্টাইনই একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, কিন্তু উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হিসেবে অভিহিত করলেন। তার মানে কি? তার মানে আমরা বুঝতে পারছি সাহিত্যের সাথে বিজ্ঞান, বিজ্ঞানের সাহিত্যের সাথে সাহিত্য, মনস্তত্ত্বের সাথে দর্শন, দর্শনের সাথে বিজ্ঞান, মনস্তত্ত্বের সাথে বিজ্ঞান এবং সায়েন্সের সাথে বিজ্ঞান একটা অন্যটার সাথে একীভূত হয়ে হয়ে জড়িয়ে আছে। তো আমি আমার ছাত্রদেরকে আহ্বান জানাবো, তোমরা তোমাদের মেধাকে গবেষণার কাজে লাগাও এবং বিশ্ববিদ্যালয়ের আমি বলছি যে মূল শক্তি হচ্ছে নতুন নতুন শিক্ষার উদ্ভাবন, নতুন জ্ঞানের উদ্ভাবন। এই নতুন জ্ঞানের উদ্ভাবনের জন্য তোমাদের জন্য যে প্ল্যাটফর্ম গুলো আমাদের ছাত্ররাই তৈরি করে দিয়েছে, সেটা সেটা সেটাতে তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং তোমাদের যে মেধা শক্তি, সেই মেধা শক্তিটা শুধু ডুয়েটে না, দেশে না, আন্তর্জাতিক পর্যায়ে সেটা ছড়িয়ে দেবে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়ে থাকে, সেই কম্পিটিশন গুলোর খবর কিন্তু আমরা রাখি না। সেই কম্পিটিশন গুলোর খবর আমাদেরকে রাখতে হবে। সেই কম্পিটিশন গুলোতে তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আমি শুনলাম যে গতকালকে আমাদের ছাত্ররা প্রান্ত আছে, প্রান্ত সহ একটা গ্রুপ হচ্ছে আর্ট, যে একটা আমরা বলবো যে নোবেল লেভেলের একটা একটা আমি বলবো যে একটা সংগঠন, সেই সংগঠন যুগল আছে, এরা হচ্ছে একটা পুরস্কার পেয়েছে। এই যে ধারাটা, এই ধারাটা যাতে অক্ষুণ্ণ থাকে, আমরা ডুয়েটকে যাতে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ না রাখি, আন্তর্জাতিক পর্যায়ে যাতে ডুয়েটকে পরিচিত করাতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে সকলকে একত্রিত ভাবে কাজ করতে হবে। এখানে শিক্ষক ছাত্র বলে কোনো কথা নেই, গবেষণার ক্ষেত্রে শিক্ষক ছাত্র বলে কোনো কথা নেই, কোনো একটা শুভ বোধের ক্ষেত্রে শিক্ষক ছাত্র বলে কথা নেই। তো আমরা সেই দিকে সবাই এগিয়ে যাব। আমরা জানি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছেন যে মহার্জনের জন্য মহাত্যাগ দরকার। আমাদেরকে সেই মহাত্যাগের জন্য আমাদেরকে নিজেদেরকে উৎসর্গ করতে হবে, তাহলেই আমরা সৃষ্টির ক্ষেত্রে আমরা হচ্ছে সৃষ্টির লক্ষ্যে পৌঁছাতে পারবো। যাই হোক, তোমাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক, তোমরা এগিয়ে যাও। আমরা একটা আপৎকালীন সময় রয়েছি, সে সময়টাকে যাতে আমরা অতিক্রম করতে পারি, সকলে যাতে একত্রিত ভাবে কাজ করে যেতে পারি, সেই বিষয়ে আমরা যাতে সকলে সক্রিয় থাকি, এই বিষয়টা তোমরা চিন্তা করবা। তো যাই হোক, সকলের প্রতি শুভকামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী স্যারকে, প্রফেসর ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, গাজীপুর। রোবোটিক্স ও ইনোভেটিভ কাজের প্রতি স্যারের সাপোর্ট সবসময় অনুপ্রেরণীয়। এমন সাপোর্ট পেলে আমাদের আরো বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটি ও ইনোভেটিভ কাজের জন্য আগ্রহ বৃদ্ধি পায়। আশা করি এভাবে শ্রদ্ধেয় স্যার তার সবসময় ডিআইএস এর পাশে থাকবেন। রোবোডক প্রেজেন্স ওয়ার্কশপ অন আইওটি কুইজের চ্যাম্পিয়ন ও রানার্স আপ প্রত্যেককেই রোবোমেন্ট রিসার্চ ল্যাবের পক্ষ থেকে আইওটি কিট বক্স গিফট করা হবে এবং বিজয়ী লিস্টে থাকা প্রত্যেক অংশগ্রহণকারীকে রোবোমেন্ট রিসার্চ ল্যাব আয়োজিত ইন্টারনেট অফ থিংস এর বিশেষ কোর্স এ বিনামূল্যে কোর্স করার সুযোগ দেওয়া হবে। এই মুহূর্তে চলে যাব ওয়ার্কশপের তৃতীয় দিনের পরবর্তী পর্ব, কুইজের বিজয়ীদের নাম ঘোষণায়। এজন্য আবারও স্বাগত জানাচ্ছি এসএমএর প্রান্ত ভাইকে। বিজয়ীদের নাম ঘোষণার জন্য অনুরোধ করছি ভাইকে। ধন্যবাদ সাদিয়া। শ্রদ্ধেয় আমাদের দুজন শিক্ষক এবং একজন বড় ভাই, তাদেরকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এতক্ষণ ধরে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। বাংলাদেশকে ডিজিটালাইজেশনের দিকে নিয়ে যেতে চাইলে আসলে দেশের জনশক্তির একটি অংশকে অবশ্যই আইওটির বাস্তব প্রয়োগে দক্ষ হতে হবে। ডুয়েট ইনোভেশন সোসাইটি সবসময় দেশের উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের যথাযথ সহযোগিতা পেলে সারা দেশে 4 ধাপে তথা এন্ট্রেন্স, বেসিক, মিডিয়াম ও অ্যাডভান্স লেভেলে আইওটি শিক্ষা সহ নানা ইনোভেটিভ কর্মকাণ্ডে প্রসার ঘটানোর জন্য ডুয়েট ইনোভেশন সোসাইটি সবসময় চিন্তা করে যাচ্ছে। তবে ফান্ডের অপ্রতুলতা ও বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা থাকা সত্ত্বেও উচ্চতর গবেষণা করতে পারছে না ডুয়েট ইনোভেশন সোসাইটির সদস্যরা। তবে ইনোভেট টু ইলুমিনেট এই মোটোকে ধারণ করে এগিয়ে যাচ্ছে ডুয়েট ইনোভেশন সোসাইটি। তো এখন আমরা যে পর্বে প্রবেশ করতে যাচ্ছি এটি হচ্ছে আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। কে হতে যাচ্ছে বিজয়ী? আমি পার্টিসিপেন্টদেরকে অনুরোধ করব খুব টাইট হয়ে বসুন এবং ভাবতে থাকুন কে হতে পারে।
কারো কোনো সাপোর্টিং কেউ থাকলে আমাদেরকে চ্যাট বক্সে জানাতে পারেন কে হতে পারে বিজয়ী। একটু পরে বিজয়ীদের নাম স্ক্রিনে ভেসে উঠবে। আমি প্রথমে আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সাদিয়া? জি, দেখা যাচ্ছে। আমি অনুরোধ করব প্রথমে আমরা আমাদের যে ওয়ার্কশপ ছিল সেই ওয়ার্কশপে আমরা দুটি প্রতিযোগিতার আয়োজন করেছি। একটি হচ্ছে বেস্ট প্রেজেন্টার, অর্থাৎ তারা 3 দিন ব্যাপী এই ওয়ার্কশপে আসলে কি শিখতে পেরেছে সেগুলো তারা এক্সপ্রেস করেছিল, তাদের প্রজেক্ট তারা এক্সপ্লেইন করেছিল। তার ভিত্তিতে তাদের একটি প্রেজেন্টেশন গ্রহণ করা হয় এবং বিজয়ীদের নির্বাচন করা হয়। তো আমি ওয়ার্কশপের যারা বিজয়ী হয়েছে তাদেরকে প্রথমেই শুভকামনা জানাচ্ছি এবং বিজয়ীদেরকে ঘোষণা করার জন্য শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আব্দুল শহীদ স্যারকে অনুরোধ জানাচ্ছি। স্যার কি আমাদের সাথে আছেন? যদি একটু আনমিউট করেন স্যার। তাদের নাম স্যার স্ক্রিনে আসবে, আপনি একটু অ্যানাউন্স করবেন স্যার। ধন্যবাদ স্যার। স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, আমি শুনতে পারতেছি। হ্যালো। জি স্যার। স্যার আমাদের কুইজ কম্পিটিশনের সেকেন্ড রানার আপ হচ্ছেন স্যার, তার নামটি যদি আপনি অ্যানাউন্স করেন স্যার, আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। মোহাম্মদ ইমরান হাসান। মোহাম্মদ ইমরান হাসান সেকেন্ড রানার আপ। ধন্যবাদ স্যার। ইমরান হাসানের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। ইমরান হাসান কি আছেন আমাদের সাথে? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনার জন্য অনেক শুভকামনা। মোহাম্মদ ইমরান হাসানকে অভিনন্দন। ধন্যবাদ আইওটি পাশাপাশি ইনোভেশন সোসাইটিকে এবং আমার স্যার এবং আমাদের মেন্টর বিচারক সকলকে ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট রানার আপ কে হচ্ছে, কে হতে পারে ফার্স্ট রানার আপ। হয়তো আপনি নিজেও ফার্স্ট রানার আপ হতে পারেন, আমরা সেটা ডিসক্লোজ করতে যাচ্ছি। স্যারকে অনুরোধ করব ফার্স্ট রানার আপ অ্যানাউন্স করার জন্য। ফার্স্ট রানার আপ হয়েছে হাসান ভুঁইয়া। হাসান ভুঁইয়া ফার্স্ট রানার আপ। হাসান ভুঁইয়াকে অনেক কংগ্রেচুলেশনস। অভিনন্দন। জি স্যার, এটা আমাদের উনি হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে হাসান ভুঁইয়া। আপনি কি আমাদের সাথে উপস্থিত আছেন? উনি হয়তো ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা যোগাযোগ করতে পারছি না। আপনারা এই ফার্স্ট রানার আপ বা এই উইনার লিস্টটা আমাদের পেজে দেখতে পাবেন। পার্টিসিপেন্টরা অবশ্যই আমাদের পেজ এবং গ্রুপগুলো ফলো করবেন। এবার আমরা চলে যাচ্ছি চ্যাম্পিয়ন কে হয়েছে, আর একজন বাকি। চ্যাম্পিয়ন কে হতে পারে সেই চ্যাম্পিয়ন? আপনিও সেই চ্যাম্পিয়ন হতে পারেন। এবং চ্যাম্পিয়ন স্যারকে অনুরোধ করব চ্যাম্পিয়নের নামটি অ্যানাউন্স করার জন্য। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, আমাদের আজকের ইকতেদার শাহিন শুভ। ইকতেদার শাহিন শুভকে অনেক অনেক শুভকামনা। তিনি হেনান পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আপনি কি আমাদের সাথে আছেন? জি, ইকতেদার শাহিন ধন্যবাদ। শুভ, আপনাকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। আপনাদের সার্টিফিকেটস এবং প্রাইজগুলো আপনাদের মেন্টরদের সাথে যোগাযোগ করে বুঝে নেবেন। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড যে কম্পিটিশন ছিল, কুইজ কম্পিটিশন। এই কুইজ কম্পিটিশনটি একটি 20 মার্কের কম্পিটিশন ছিল এবং এই কম্পিটিশনে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে
দুটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে বিজয়ী সিলেক্ট করা হয়েছে। প্রথমটি হচ্ছে কে কত কম সময়ে আনসার দিয়েছে এবং দ্বিতীয়টি হচ্ছে কত শুদ্ধভাবে আনসার দিয়েছে। কম সময়ে শুদ্ধ আনসার এর ভিত্তিতে কুইজের বিজয়ীদের সিলেক্ট করা হয়েছে। তো কুইজের বিজয়ীদের ঘোষণা করার জন্য আমি প্রফেসর ডক্টর আসাদুজ্জামান চৌধুরী স্যারকে অনুরোধ করব একটু আমাদের সাথে সহযোগিতা করার জন্য। স্যার কি শুনতে পাচ্ছেন? অনুরোধ করছি শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আসাদুজ্জামান চৌধুরী স্যারকে কুইজ কম্পিটিশনের বিজয়ীদের নাম ঘোষণা করার জন্য। স্যার কি আমাদের শুনতে পাচ্ছেন? দুঃখিত, স্যার মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে। তো আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার শাকিল খান ভাইকে অনুরোধ করব বিজয়ীদের নাম ঘোষণা করার জন্য। ভাই কি আমাদের সাথে আছেন? হ্যাঁ, আছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এখনই একে একে আমাদের বিজয়ীদের নাম ভেসে উঠবে স্ক্রিনে। আপনাকে অনুরোধ করব তাদের নাম ঘোষণা করার জন্য। কুইজ কম্পিটিশনের সেকেন্ড রানার আপের নাম ঘোষণা করার জন্য ভাইকে অনুরোধ করছি। কুইজ কম্পিটিশনের সেকেন্ড রানার আপ জিহাদুল ইসলাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে। অভিনন্দন জিহাদুল ইসলামকে, সামনের আগামীর জন্য শুভকামনা থাকলো। অনেক ধন্যবাদ ভাইয়াকে। এবার আমরা চলে যাচ্ছি ফার্স্ট রানার আপের কাছে। কে হতে পারে ফার্স্ট রানার আপ? ভাইকে ঘোষণা করছি কুইজ কম্পিটিশনের ফার্স্ট রানার আপের নাম ঘোষণা করার জন্য। ফার্স্ট রানার আপ মনির হোসেন, আমাদের ডুয়েটের একজন শিক্ষার্থী। মনির হোসেনকে অভিনন্দন, আগামীর জন্য শুভকামনা। ধন্যবাদ ভাইয়াকে। এবার আমাদের প্রধান আকর্ষণ কুইজ কম্পিটিশনের চ্যাম্পিয়ন, রোবোটক ওয়ার্কশপ অন আইওটির কুইজ কম্পিটিশনের চ্যাম্পিয়ন কে হতে পারে? আর একটি মাত্র নাম বাকি, সেটি আপনিও হতে পারেন। দেখা যাক কে হয় সেই বিজয়ী। চ্যাম্পিয়ন রোবোটক ওয়ার্কশপ অন আইওটির কুইজ সেগমেন্টের ভাইকে অনুরোধ করব বিজয়ী। চ্যাম্পিয়ন আল মুরাদুজ্জামান, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আল মুরাদুজ্জামানের জন্য শুভকামনা এবং মুরাদকে অভিনন্দন। ধন্যবাদ ভাইয়াকে। তবে আসলে এখনো শেষ হয়েও হয়নি। আমরা কুইজ কম্পিটিশনে শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড থার্ড না, আমরা একসাথে 15 জনকে আমরা পুরস্কৃত করতে যাচ্ছি। ভাইয়াকে অনুরোধ করব একে একে বাকিদের নামগুলো ঘোষণা করার জন্য এবং বিজয়ীদের প্রতি রইল অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। আমি আবারও বলছি, আপনাদের যে সার্টিফিকেটস এবং যেসব সেগমেন্টে পুরস্কারের ব্যবস্থা ছিল আপনারা সেগুলো আপনাদের মেন্টরদের কাছ থেকে যোগাযোগ করে বুঝে নেবেন। এবং আর যে কোনো ইনফরমেশনের জন্য ডুয়েট ইনোভেশন সোসাইটির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে আপনারা কোয়েরি করলে আশা করি উত্তর পেয়ে যাবেন। ভাইকে অনুরোধ করব লিস্টের এই অংশ থেকে বাকি নামগুলো অ্যানাউন্স করার জন্য। তো আমি একটি বিষয় ক্লিয়ার করতে চাই, এখানে দেখা যাচ্ছে একসাথে অনেকেই 18 পেয়েছে। তো কিভাবে আসলে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ এগুলো হলো? এখানে যে বিষয়টি উল্লেখ্য সেটি হচ্ছে এখানে একই সাথে দুটি বিষয়কে মেজার করা হয়েছে। একটি হচ্ছে আপনার প্রাপ্ত নম্বর, একটি হচ্ছে আপনি কত তাড়াতাড়ি সেটিকে সাবমিট করেছেন। এর ভিত্তিতে আসলে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ এবং বাকিদেরকে সিলেক্ট করা হয়েছে। তো ভাইকে অনুরোধ করব এই অংশ থেকে, আমাদের মাউসের পয়েন্টার এই অংশ থেকে বাকি নামগুলোকে ঘোষণা করার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের বিজয়ী দেবরাজ দাস, মোহাম্মদ শামসুদ্দোহা, আব্দুলাল রিয়াজ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, আদনান হাসান আবিদ, এমডি আরিফুল হক, জাহিদ হাসান, এমডি আল মামুন, হাসানুজ্জামান অয়ন, মেশকাতুর রহমান জাহিন, সাইফুল্লাহ আকন, এমডি মাহবুব আলম, এমডি আব্দুল্লাহ ইমরান হৃদয়, এমডি সুজন শেখ। অভিনন্দন সকলকে। সকলকে অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। তো
তো এ পর্যায়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা বিজয়ীদের অনুভূতি শুনব। তো প্রথমে আমি আমাদের কুইজ কম্পিটিশনের বিজয়ী আল মুরাদুজ্জামানকে অনুরোধ করব তার সংক্ষিপ্ত অনুভূতি জ্ঞাপন করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রান্ত ভাই। আসলে আপনাকে ধন্যবাদ যে এরকম একটা মানে পজিশন গড়ে তোলার জন্য। আর ডিএস কে ধন্যবাদ দিব যে আমাদের আসলে সকলকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আনার জন্য, যার মাধ্যমে আমরা আসলে দেশের পাশাপাশি পুরো বিশ্বকেই নতুন একটা যুগের দিকে নিয়ে যেতে পারবো। এছাড়া ধন্যবাদ দিতে চাই হচ্ছে শাকিল ভাইকে সবসময় ডিআইএস এর পাশে থাকার জন্য। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আমাদের কুইজ কম্পিটিশনের চ্যাম্পিয়ন তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য যে প্রেরণ করলো সেজন্য তাকে ধন্যবাদ, এবং আমাদের যে প্রেজেন্টেশন কম্পিটিশন ছিল তার সেই কম্পিটিশনের বিজয়ীকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি কি আমাদের সাথে আছেন? ধন্যবাদ। হ্যাঁ, আপনার বক্তব্য সংক্ষিপ্ত অনুভূতি উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমি আসলে বক্তব্য বা কথা বলার জন্য এখানে এত সিনিয়র মানুষ আছেন, স্যাররা আছেন, এখানে আসলে আমার মানে বলার কিছু নেই। আমি হলো যে এখান থেকে মানে আমার কিছু আইডিয়া ছিল, অল্প কিছু, আমার এটা প্রথম কাজ ছিল, কিছু আইডিয়া ছিল, সেই আইডিয়াগুলো জেনারেট হইতে অনেক হেল্প করছে এইটা আমাকে, এই ওয়ার্কশপটা। আমি একটু জানতাম। ওই দিন ফজলুর রাব্বি স্যার যে বড় একটা ডিসক্রিপশন দিল, উনি আমার ওখান থেকে অনেক কিছু জানা শিখতে পারছি। আমি মানে অনেক কিছু সম্বন্ধে আইডিয়া পাইছি যে আমি পরবর্তীতে এইসব বিষয়ে কাজ করতে পারি। আর বিষয় এটাই যে আইডিয়া জেনারেট করা, আইডিয়া জেনারেটের জন্য এটা আমাকে খুব হেল্প করছে। আমার ব্যাকগ্রাউন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি ডিপ্লোমা স্টুডেন্ট, আমি ডুয়েটে ট্রাইও করছি, দুর্ভাগ্যবশত চান্স হয় নাই। আমি এখন আছি হেনান পলিটেকনিক ইউনিভার্সিটি, চায়নাতে, লকডাউনের জন্য দেশে। তো সবকিছু মিলে আমি আসলে এই সময় বসে থাকা তার থেকে বেটার কিছু করা, কোনো কিছু নিয়ে থাকা। তো এর জন্য আমি চেষ্টা করছিলাম এই ওয়ার্কশপটা জয়েন করার জন্য, এবং এই ওয়ার্কশপ থেকে আমি আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। আমি অনেক কিছু শিখতে পারছি, নিজে করতে পারছি, এবং পরবর্তীতে আমি যে করব কাজ এটা নিয়ে সে বিষয়ে মনস্তাত্ত্বিক যে একটা জিনিস আসা, যে এটা নিয়ে আমি কাজ করতে পারি বা করা উচিত, সেটা আমি জানতে পারছি। তো ধন্যবাদ ডুয়েট ইনোভেশন সোসাইটি, ধন্যবাদ স্যারদের, মেন্টরদের, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের আজকের বিজয়ীদেরকে, এবং যারা আসলে বিজয়ী হিসাবে নাম ঘোষিত হয়নি তার মানে এই নয় যে তারা আসলে সফল নয়। এখানে যেহেতু অনলাইন ভিত্তিক কম্পিটিশনগুলো ছিল, অনেকের হয়তো বিভিন্ন ধরনের নেটের কমপ্লেক্সিটি অথবা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি, এবং সকলের জন্য তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার সেগমেন্ট এখানে শেষ করছি। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা চ্যাট লিস্টে লিখতে পারেন, এবং আমাদের পেজের ইনবক্সে অবশ্যই দিবেন, কারণ মিটিংটা ক্লোজ হওয়ার পরে চ্যাট লিস্টে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তো এ পর্যায়ে আমি সাদিয়া এবং অভিকে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণার জন্য আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং বড় ভাইদের অনুমতি সাপেক্ষে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ এস এম নূর প্রান্ত ভাইকে প্রাইজ গিভিং সেরিমনিটা কন্ডাক্ট করার জন্য। তো আসলে 3 দিন ব্যাপী এই যে আয়োজন, আসলে আমাদের সিনিয়র দাদারা, যে বিশেষ করে যারা কনভেনর ছিলেন, কো কনভেনর ছিলেন,
সহ ওনারা সহ যারা প্রতিষ্ঠাতা বৃন্দ ছিলেন ওনাদের সকলের অনুপ্রেরণায় এবং দিক নির্দেশনায় এর পাশাপাশি সকল ভলান্টিয়ারদের অক্লান্ত প্রচেষ্টায় আজকের অনুষ্ঠানে আমরা সমাপ্তি লগ্নে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমি সৃষ্টিকর্তার কাছে আবারও ধন্যবাদ জানাই যে আমরা এই অনুষ্ঠানটি এই করোনা মহামারীর মধ্যেও অনলাইনের মাধ্যমে হলেও সেটি আমরা সফল করতে পেরেছি। তো আমি একটা বিষয় শেয়ার করতে চাই, যদিও আমি এই বিষয়ে আমি হয়তো আমার লিমিটেশন থাকতে পারে, যে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আজকে চায়না থেকে আমাদের একজন পার্টিসিপেন্ট রয়েছে। আমি জানি না, আমি আগেও অনেকগুলো ওয়ার্কশপে জয়েন করেছি ডুয়েটের বিভিন্ন সোসাইটির, তো জানি না ডিআইএস এর এই পার্ট এখানে যেরকম দেশের বাইরে থেকেও স্টুডেন্টরা জয়েন করতে পারছে, অন্যান্য সেটাতে পারছে কিনা। সেক্ষেত্রে আমি মনে করি যে ডিআইএস এর যেটা উদ্দেশ্য সেটা সফল হচ্ছে। এই আজকের যে ওয়ার্কশপটি ছিল সেই ওয়ার্কশপের উদ্দেশ্য সফল হয়েছে, কেননা এটা সকল স্টুডেন্টদের জন্য ছিল, শুধুমাত্র ডুয়েটিয়ান না। তো সেটা আমরাও দেখতে পাচ্ছি। এবং যিনি ফার্স্ট হয়েছেন তিনি হচ্ছে একজন পলিটেকনিকের স্টুডেন্ট। তো আমি মনে করছি আমরা ডিআইএস এর পক্ষ থেকে আমাদের যে প্রচেষ্টা ছিল সেটা সম্পূর্ণরূপে না হলেও আমরা আমাদের সফলতার দিকে এক ধাপ এগিয়ে গিয়েছি, এবং আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের দিক নির্দেশনায়, সহযোগিতায় এবং তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা আরো এগিয়ে যাব এবং ডিআইএস কে বিশ্বের মঞ্চে তুলে ধরতে পারবো, এবং ডিআইএস এর শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন জায়গায় তাদের ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে অবদান রাখবে, এটাই আশা করছি। এবং এরই মাধ্যমে আজকের 3 দিন ব্যাপী যে কর্মশালা আইওটি রোবট অফ প্রেজেন্স ওয়ার্কশপ অন আইওটি, সেটি আমরা সমাপ্তি টানতে যাচ্ছি। এবং এই ওয়ার্কশপ অ্যাঙ্করিং এ আমি ছিলাম, আমি অবিদাস গুপ্ত। আমি সাদিয়া সুলতানা এবং আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। সকলকে শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।